আচ্ছা দেখো, তো মেটালের টক্সিসিটি বলতে কি, তোমার সিম্পলি, আচ্ছা টক্সিসিটি বলতে জিনিস বলবো সেটা হচ্ছে মেটালের এক্সেস পরিমাণ। মানে দুটো টাইপের হয়, একটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি তো প্রবলেম হয়, কপারের ক্ষেত্রে হয়, মেটাল ডেফিসিয়েন্সিতে প্রবলেম হবে, আর মেটাল এক্সেস থাকলে প্রবলেম হবে। তবে টক্সিসিটি বললে বেসিক্যালি হচ্ছে বুঝাইবে এক্সেসটা। টক্সিসিটি বলবে যখন, তখন বলবো যে মেটাল এক্সেস আছে, তার জন্য যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে মেটাল টক্সিসিটি। বুঝলি? আচ্ছা, একবারে চলে আসি কপার দিয়ে। কপারে যদি খুব বেশি ডিপোজিশন হয়, তো সেখান থেকে ডিজিজটা যেটা হয় সেটা হচ্ছে উইলসন ডিজিজ হয়। বেসিক্যালি ডিপোজিশনটা লিভারে হবে, তো ডিফেক্ট এফেক্ট যেটা করবে সেটা কিন্তু ব্রেনে করবে। উইলসন ডিজিজ সেটা হচ্ছে ব্রেনেরই প্রবলেম হবে। হ্যাঁ, আচ্ছা দেখো এবার কি আছে, এগুলো যে জিনিসগুলো আছে টোটালটা যদি পড়ে আর কি, তখন এই একবার থরলি এইসব গল্প আছে। আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে এটা বলে রাখি, ফার্স্ট যেটা এদের যে প্রবলেমটা হয়, মেন ইস্যুটাই বলতে পারো যে যে কোনো যে এনজাইম থাকে না, এনজাইমের যে এনজাইমের ক্ষেত্রে এখানে সব ক্ষেত্রে একটা জিনিস বলা হবে থায়োল। যে এসএইচ আছে, এসএইচ এর সঙ্গেই যদি কোনো মেটাল, যে এসেনশিয়াল, দেখো কপার একটা এসেনশিয়াল মেটালের মধ্যে পড়ে, কপার থাকে, কিন্তু কপারে যদি বেশি পরিমাণ হয়, খুব বেশি পরিমাণ ডিপোজিশন যদি হয় থাকে বডিতে, দেন কি হবে না, এই কপার গুলো সেই কপার এই থাইরয়েডের সঙ্গে মানে এনজাইমের এসএইচ এর সঙ্গে কোঅর্ডিনেট করবে। কোঅর্ডিনেট করে কি করবে না, এনজাইমের যে অ্যাক্টিভিটি, এনজাইমের অ্যাক্টিভিটিকে হচ্ছে কমিয়ে দেবে। বুঝা গেল? এগুলো বাকি যা যা মেটাল আছে সব মেটালের ক্ষেত্রে এই একই কথাই বারবার বলা হবে। আচ্ছা এবার শুরু করি, দেখো। আচ্ছা, although CU in the trace is essential for the life, কপার তো প্রয়োজন আছে। আচ্ছা, due to its role in the metalloenzyme, বুঝেছি, and metalloproteins, as per example হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেজ আছে, হিমোসায়ানিনে কপার থাকে, আর সেলুলোপ্লাজমিন আছে, এইসব জায়গায় হচ্ছে কপার আয়ন প্রেজেন্স থাকে, কপার 2+ আয়নের প্রেজেন্স থাকে। বুঝেছি? এবারে তোমার যদি হিমোসায়ানিন বলি সেখানে 1 থাকে, তারপর অক্সিডাইজ কন্ডিশনে 2 যায়, এরকম হয়। তো কপার মেটাল থাকে বললেই বেটার হবে। এবার দেখো, বাট সিউ সল্ট even in moderately low concentration may cause vomiting and considerably gastrointestinal irritation. এই গ্যাস্ট্রোইন্টেস্টাইন বলতে তোমার ওই পাচন তন্ত্র, বুঝছে, ওখানে ঝামেলা মানে মানে সিম্পলি ক্ষেত্রে তোমাকে যদি কোনোদিন ওই যেটা কপারের 2+ এর যে সল্টটা মানে টুথে যেটা আর কপার সালফেট, ওটা কিন্তু রীতিমতো বিষাক্ত। হ্যাঁ, ওটা কোনোভাবে যদি তুমি কোনোভাবে একবারে খুব ডাইলুট সলিউশন যে কোনোভাবে ইনহেল করো, তো তখন তোমার ক্ষেত্রে ওই ভমিটিং বলতে বমি, বমি আর কি, এটা দেখা দিবে। এইসব এফেক্ট আছে, এগুলো ডাইরেক্ট। বুঝছে, দ্য অ্যাকশন অফ সিউ ইজ ডিউ টু ইটস অ্যাফিনিটি ফর এসএইচ গ্রুপ। বুঝছে, এই অ্যাকশন অফ সিউ কপারের যে অ্যাকশন সেটা কিসের জন্য আসছে না, ডিউ টু ইটস অ্যাফিনিটি, ডিউ টু ইটস অ্যাফিনিটি ফর এসএইচ গ্রুপ মানে থাইল গ্রুপের জন্য, অফ দ্য এনজাইম প্রোটিন, এনজাইমের সঙ্গে, বুঝলেন, এনজাইমের সঙ্গে, এনজাইমের থাইল গ্রুপের সঙ্গে এর অ্যাফিনিটির জন্য প্রবলেম হবে। তবে এই প্রবলেম যে প্রবলেমগুলো বলা খুব সিভিয়ার প্রবলেম, যেটা ওই যে উইলসন ডিজিজ হতে পারে, এই যে প্রবলেমগুলো এইখানে থাইল গ্রুপের কথা বলা হলো সিম্পলি এরকম ছবি, মানে থাইল গ্রুপটা কপার সঙ্গে কোঅর্ডিনেট করে যায়, তার নর্মাল যে কাজগুলো যেখানে কোঅর্ডিনেট করতো সেই কাজগুলোতে বাধা পাবে। আচ্ছা এরপরে আছে দেখো, ইন পেশেন্ট সাফারিং ফ্রম উইলসন ডিজিজ, এই উইলসন ডিজিজটা কপার কপারের এক্সেস ডিপোজিশন হয়, লিভারে এক্সেস ডিপোজিশন হলে উইলসন ডিজিজ হয়। ডিজিজ দ্য সিউ লেভেল
কন্ট্রোল মেকানিজম আর ড্যামেজড। লেভেল কন্ট্রোল মেকানিজম বলতে বডি থেকে সিউ ইনটেক আর বাইরে বের করে দেওয়া যেটা হতো, সেই বাইরে বের করে দেওয়ার প্রসেসটা যদি বাধাপ্রাপ্ত হয় তখন কি হবে না এক্সেস ডিপোজিশন হবে। হ্যাঁ, আচ্ছা সে হোক। এবার দেখো the SIU level control mechanism are damaged, ঠিক আছে, absorption of SIU is increased since excretion cannot keep space with the intake। আচ্ছা, এটা এক্সক্রিশন বলতে সিম্পলি অর্থে হচ্ছে রেচন বলা উচিত হবে নি, মানে দেহ থেকে বহিষ্কারিত করা, দেহ থেকে বর্জন করা হয়, সেই বর্জনের প্রসেসটা ক্যান নট কিপ স্পেস উইথ দ্য ইনটেক। গ্রহণ হচ্ছে কিন্তু যদি দেহ থেকে বর্জন না হয়, মানে কপার ইনটেক করলে কপার দিয়ে বের করে না দিতে পারি, তখন কি হবে না সিউর অ্যাবজর্পশন বেশি হবে। সো সিউ অ্যাকুমুলেটস ইন দ্য ভেরিয়াস অর্গান সাচ এস লিভার, হতে পারে কিডনি আছে, ব্রেন আছে। such absorption of severely damaged সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন ড্যামেজ করবে তখনই ওটা হবে ওই যে তোমার উইলসন ডিজিজ হবে, লিডিং টু ট্রিমোর রিজিডিটি, মেন্টাল সাবনর্মালিটিস বা অ্যাবনর্মালিটিস। এই অ্যাবনর্মালিটিস জায়গাটা এটাই হচ্ছে তোমার উইলসন ডিজিজের মানে মানে মেন সিমটম বলতে পারো, এটসেট্রা। অ্যাকুমুলেশন অফ সিউ মে অলসো লিড টু দ্য ড্যামেজ অফ লিভার, লিভার ড্যামেজ করতে পারে, which ultimately causes painful death। বুঝলো, যেটা একটা বেশ পেইনফুল ডেথের দিকে নিয়ে যাবে, এই হচ্ছে কাজ। এটা কপারের গেল, হয়েছে এরকম আছে। আচ্ছা আর্সেনিকের ব্যাপারে বলো, আর্সেনিক তো কিছু কিছু জিনিস জানো, আর্সেনিকের ক্ষেত্রে কি হয়? আগে এসেনশিয়াল এলিমেন্ট মোটেও না, আর্সেনিক ইজ নট এসেনশিয়াল এলিমেন্ট। এরপরে একটা কথা বলি, আর্সেনিকের ক্ষেত্রে কি কি হয়। আচ্ছা আর্সেনিকে যেটা হয়, আর্সেনিক যে যখন আর্সেনিক মেটাল এলিমেন্ট হিসেবে আছে, মানে মৌল হিসেবে আছে, আর্সেনিক মৌল কিন্তু বডিতে অ্যাবজর্ব না, আর্সেনিকের আয়ন কন্ডিশনে থাকলে তখন যে সে কিন্তু বডিতে ইনসার্ট করবে, বুঝলি। আর আর একটা কি পয়েন্ট আছে জানো, আচ্ছা আর্সেনিকের প্রভাবে যেগুলো হয় তোমার ওই সিরিয়াস ক্যান্সার আসবে, তারপরে ওই যে কি না ব্ল্যাক ফুড ডিজিজ, যেগুলো সেই ছোটবেলার পড়া জিনিস সেইগুলো মেন বললাম। তারপরে দেখো এবার কি আছে। আচ্ছা arsenic is not an essential element for the human, although it is found in the tissues in a very small quantities। আচ্ছা, it causes serious air and water pollution problem in the environment। এগুলো সেই ছোটবেলার আচ্ছা as in an আচ্ছা arsenic is an accumulative potent poison, বুঝলে। পোটেন্ট পয়জন বলতে এর পয়জনের যে পোটেনশিয়ালিটিটা সেটা বেশি, মানে বেশ একটা এফেক্টিভ বিষ বলতে পারো। মানে বিষাক্ত পদার্থটা, এর বিষাক্ত পদার্থ যথেষ্ট আর কি এফেক্টিভ। আচ্ছা, এলিমেন্টাল আর্সেনিক ইজ নট অ্যাবজর্ব, বুঝলে। যেটা এলিমেন্টাল আর্সেনিক আছে মানে মৌল কন্ডিশনে যে আর্সেনিক আছে সেটা আমাদের বডিতে অ্যাবজর্ব হবে না। ইটস সল্ট আর রেডিলি অ্যাবজর্ব, এদের সল্ট যদি হয় সেগুলো খুব রেডিলি অ্যাবজর্ব হবে, absorbed through the gastrointestinal tract, মানে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র নিয়ে যেটা তৈরি আর কি। The chronic poisoning by arsenic compound leads to loss of appetite and weights জানো, gastrointestinal problem and sometimes skin cancer which collectively constitute স্কিন ক্যান্সার, যেটা হয় তোমার হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ হয়। আচ্ছা, হোয়াট ইজ কল্ড আর্সেনিক পয়জনিং, যেগুলোকে আর্সেনিক পয়জনিং বলা হচ্ছে আর কি। আচ্ছা, ইট ইজ ক্যান্সার যদি বলেছি তো কার্সিনোজেনিক ইন মাউথ, এসোফেগাস মানে খাদ্যনালীতে হবে, ল্যারিংস অ্যান্ড ব্লাডার। ল্যারিংস বলতে ষড়যন্ত্র যেটা আছে, এদের ক্ষেত্রেও এটা কি
ক্যান্সারের কারণ হতে পারে। আর্সেনিকে আচ্ছা একে যদি ইউজ করছিল এতে নয়, এখানে আর্সেনিক ঘটিত একটা ড্রাগ ড্রাগ নয়, একটু বিষাক্ত পদার্থ ইউজ করছিল এতে, লিউসাইড ইউজ করা হয়েছিল, ইউজ করা হয়েছিল, ধরো পরে আসবো সেটাতে। মেজর বায়োকেমিক্যাল অ্যাকশন অফ দ্য আর্সেনিক আর কি কি আর্সেনিকের এফেক্ট দেখো বায়োকেমিক্যাল এফেক্ট হিসেবে আর্সেনিকের ক্ষেত্রে আছে না, কোয়াগুলেশন অফ প্রোটিন, প্রোটিনকে মানে দেহের প্রোটিনকে তঞ্চন করে দেয়, তঞ্চিত করে অ্যাকচুয়ালি। আর কমপ্লেক্সন উইথ কোএনজাইম, কোএনজাইমের সঙ্গে যৌগ গঠন, কোএনজাইমের সঙ্গে যৌগ গঠন করা মানেই হচ্ছে ওই এনজাইমের যে থাইল গ্রুপটা আছে ওর সঙ্গে হচ্ছে কম্বাইন হবে, ওর সঙ্গে যে মেটাল আছে, যে মেটাল আয়নের ক্ষেত্রে আমি বলবো যে মেটাল আয়ন এর ক্ষেত্রে টক্সিসিটি আছে, সবার ক্ষেত্রে থাইলের সঙ্গে কম্বাইন্ড হয়। আচ্ছা, আনকাপলিং অফ ফসফোরাইলেশন ফ্রম মেটাবলিক অক্সিডেশন, ফসফোরাইলেশন বলতে এটা এতে হয়, কি বলো ওটা যেন, ওই যখন এটিপি টু এডিপি যে এনার্জির যেখানে প্রোডাকশন হবে সেইখান প্রসেসে লাগে হচ্ছে ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন প্রসেসটাকে কিন্তু হচ্ছে বাধা দেবে। আলটিমেট কোনো মেটাল যার যতটুকু প্রয়োজন, যদি আর্সেনিক আমাদের বডিতে এসেনশিয়াল হিসেবে কিন্তু হয়, তো যেগুলো আমাদের বডিতে প্রয়োজন আছে সেগুলো যতটুকু থাকার কথা ততটুকু থাকলেই ঠিক আছে। এই লেভেল যদি স্যার বেশি হয় তখন, হ্যাঁ বলো। সাউন্ডের প্রবলেম হচ্ছে, মাইক্রোফোনে একটু ইটা করুন। আমার তো কোনো মাইক লাগানো নেই, জোর জোর করছে। টোটালটাই অফ করা আছে। আচ্ছা ঠিক আছে, এবার এবার ঠিক শোনা যাচ্ছে। আচ্ছা, এবার দেখো ক্যাডমিয়াম আছে, ক্যাডমিয়ামও রীতিমতো পলিটিক এজেন্ট হিসেবে ইউজ হবে, তবে এগুলো খুব কম ইউজ হয়, মানে অ্যাজ এ তোমার ওয়াটার বা এর মধ্যে থেকে তুমি ক্যাডমিয়ামকে কখনোই পাবো না, যেমন আর্সেনিককে ওয়াটারের মধ্যে থেকে পাবো, ক্যাডমিয়ামকে ওরকম করে পাবে না তুমি, বুঝেছি? Cadmium is not an essential element for human. It is toxic metal. বুঝেছি? কখন দেখো না, intake of cadmium occurs mainly through the food chain by about 40 milligram per day. যখন 40 milligram per day হবে তখন এবার টক্সিক মেটাল হয়ে যাবে। 40 milligram per day মানে অনেকটাই বেশি। আচ্ছা, এক্সপোজার টু মেটালিক ডাস্ট, কোথা থেকে তাহলে এক্সপোজ হতে পারে দেখো না, এক্সপোজার টু মেটালিক ডাস্ট or fuming during industrial operation, যখন ইন্ডাস্ট্রিয়াল অপারেশন হবে, মানে ইন্ডাস্ট্রিতে যখন কাজ হচ্ছে, ইন্ডাস্ট্রিতে কোনো কিছু অপারেট করা হচ্ছে, ইন্ডাস্ট্রি থেকেই হচ্ছে এই ক্যাডমিয়ামের সোর্স হতে পারে। নর্মালি আর্সেনিক যেমন ওয়াটার থেকে আসছে, মানে অ্যাটমসফিয়ার থেকে যেগুলো নিচ্ছে আমরা তাদের মধ্যে থেকে যে চলে আসবে, সেরকম ব্যাপারটা এখানে হয় না কিন্তু। এখানে যেটা হচ্ছে এক্সপোজার টু মেটালিক ডাস্ট অর ফিউম ডিউরিং ইন্ডাস্ট্রিয়াল অপারেশন কজ, ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার টু বললে এই ক্যাডমিয়ামে যদি এক্সপোজার হয় অপারেশন কজেস হাইপারটেনশন, cardiovascular problem which finally leads to the damage of lungs. বুঝলি? আচ্ছা, এইবার এই ক্ষেত্রে এর ক্ষেত্রে যদি কোনো ক্যাডমিয়ামে বেশি ডিপোজিশন হয়, তাকে কন্ট্রোল করার জন্য একমাত্র ইউজ করা যাবে, মানে অল্টারনেটিভ হিসাবে একটা কিওর প্রসেস করা হয়েছে, সেটা হচ্ছে জিঙ্ক। বলতে জিঙ্ককে যদি বডিতে ইনসার্ট করা, জিঙ্কের কোনো সল্ট, যেমন ধরো কারোর ক্ষেত্রে ক্যাডমিয়ামের ডিপোজিশন হয়ে গেছে বেশি, তো সেখানে তাকে যদি কিওর করতে হয় তখন আমাকে ইউজ করা হচ্ছে জিঙ্ক, জিঙ্কের কোনো সল্ট। জিঙ্কের সল্ট ইউজ করে কি হবে না, জিঙ্কের সল্ট ক্যাডমিয়ামকে ক্যাডমিয়ামের জায়গা থেকে ডিটাচ করে দেবে, মানে ক্যাডমিয়ামকে জিঙ্কের জিঙ্ক 2+ আর ক্যাডমিয়ামকে যে জায়গায় ক্যাডমিয়াম অ্যাটাচ ছিল সেই জায়গা থেকে ক্যাডমিয়ামকে রিলিজ করবে বা ক্যাডমিয়ামকে রিপ্লেস করবে। এরকম করেও যে হচ্ছে জিঙ্ক দিয়ে হচ্ছে ক্যাডমিয়ামের এক্সেস ডিপোজিশনকে ট্রিটমেন্ট করা যেতে পারে, বুঝতে গেল? জিঙ্ক অ্যাপিয়ার্স টু গিভ সাম, zinc appears to give some protection against the toxic effect of cadmium. The reported hypertensive যেটা আছে, hypertension যেটা hypertensive effect
of cadmium in men associated with a high cadmium zinc ratio. Cadmium zinc ratio বলতে ক্যাডমিয়ামটা বেশি আছে ratio in the kidney. এবার এইটাকে যদি কমে যেতে পারে, মানে ধরো জিঙ্ক বেশি দিলে তখন কি হবে, জিঙ্কটা রিপ্লেস করবে ক্যাডমিয়ামকে, দেন ক্যাডমিয়ামের বা ক্যাডমিয়াম জিঙ্কের রেশিওটা কমবে আস্তে আস্তে। আচ্ছা, ক্যাডমিয়াম ডিপ্রেসেস গ্রোথ, বৃদ্ধিটাকে কমাইবে, অ্যান্ড রিডিউসেস দ্য ডাইজেশন অফ প্রোটিন, প্রোটিনের পরিপাককে বাধা দিবে, অ্যান্ড ফ্যাট এবং ফ্যাটের, প্রোটিন আর ফ্যাটের পরিপাককে বাধা দিবে। ওয়ান্স অ্যাবজর্ব ক্যাডমিয়াম একবার অ্যাবজর্ব হয়, ইনকর্পোরেটেড ইনটু প্রোটিন, প্রোটিনের মধ্যে ইনকর্পোরেটেড বলতে প্রোটিনের মধ্যে মিশে যাবে বলতে পারো, বা প্রোটিনের মধ্যে ইনসার্ট হবে, প্রোটিনের মধ্যে সঙ্গে যুক্ত হবে বলা উচিত, প্রোটিনের যুক্ত হবে বাই মিনস অফ থাইল গ্রুপ। থাইল গ্রুপ বলতে সে একই জিনিস, এই টাইপের জিনিসটা রাখা হবে, এনজাইমের সঙ্গে তুমি ক্যাডমিয়াম দিয়ে দেবে, থাইল গ্রুপের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, ইনকর্পোরেট থ্রু থাইল গ্রুপ আর কি, ESH গ্রুপের মাধ্যমে এগুলো হচ্ছে যুক্ত হবে। হয়ে গেল। Once absorbed, cadmium is incorporated into protein by means of the enzyme bound cadmium accumulates in kidney, liver, কিডনিতে জমা হবে, লিভারে, and reproductive organs, বুঝেছেন? And the kidney is the main target of attack of cadmium. ক্যাডমিয়ামের মেন টার্গেট হচ্ছে কিডনি, মেনলি কিডনিতে ডিপোজিশন হয়, বুঝলেন? আরো যেগুলো আছে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, মেনলি কিডনিতে, কিডনি দিয়ে তো সবকিছু আলটিমেট ফাইনালি ফিল্টার হয়, এফেক্ট হলে কিডনি দিয়ে বেশি এফেক্ট হবে, বোঝা গেল? এখন সিনেমাটা তো ক্লিয়ার, এখন মোটামুটি যে স্পিড আছে ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, এবারে লেড, মানে আমাদের সিসার ক্ষেত্রে আছে, দেখো লেড ইজ আ টক্সিক and its hazardous effect due to industrial exposure, এটা মেনলি ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার জন্য আসবে, আর এই যথেষ্ট হেভি এলিমেন্টের মধ্যে পড়বে। আচ্ছা কোথায় আছে না, আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার আর ওয়েল ডকুমেন্টেড, ঠিক আছে। টায়ার্ডনেস, নার্ভাসনেস, ডিপ্রেশন, ল্যাক অফ মাইন্ড কনসেন্ট্রেশন, ফ্রিকুয়েন্ট কোল্ড, মানে ঘন ঘন ঠান্ডা লাগা, অ্যান্ড আদার ইনফেকশন মে রেজাল্ট ফ্রম লেড পয়জনিং, এত কিছু হতে পারে। আচ্ছা, মোস্ট অফ দ্য লেড ইজ অ্যাকুমুলেটেড ফ্রম ডায়েট, মানে খাদ্যের মাধ্যমে আসবে। নেক্সট এয়ার অ্যান্ড ওয়াটার, তিনটের মধ্যে দিয়ে বেশিরভাগ আইসেটে খাদ্যের মধ্যে দিয়ে আসতে পারে, এয়ার অ্যান্ড ওয়াটার, ঠিক আছে। এবারে লেড ইজ অ্যাকুমুলেটেড ইন অ্যান্ড সফট টিস্যুস, এবারে বোনসের মধ্যে যদি ঢুকে যায়, বুঝলি, আমাদের যে রক্ত তৈরি হয়, রক্ত কাই তৈরি হয় বলতো? হাড়ের ভিতরে স্যার, মজ্জাংশে এখানে। এবার এ যেখানে ইনসার্ট করে কি অ্যাকুমুলেটেড ইন দা বোনস এন্ড সফট টিস্যুস, পার্টিকুলারলি যখন সফট টিস্যুস বোনের মধ্যে মানে হাড়ের মধ্যে ইনসার্ট করলো, এন্ড সফট টিস্যুস পার্টিকুলারলি ইন ব্রেন, যখন ব্রেনে ইনসার্ট করলো, লিডিং টু ডিপ্রেসড ফাংশনিং, মানে ব্রেনের কাজ কমিয়ে দেবে। আচ্ছা এটা তো ব্রেনের দিক দিয়ে গেল, কিন্তু বোনের মধ্যে যখন ইনসার্ট করলো, হাড়ে যখন ইনসার্ট করলো, তখন কি হবে না, ওই অস্থি মজ্জার ওইখানেই, মানে Fe2 সঙ্গে যখন ওই পরফাইরিন 9 P9 এর বাইন্ডিং যখন হিম তৈরি হচ্ছে, আমাদের এখানে হিম বি গ্রুপ তৈরি হচ্ছে, সেই হিম বি গ্রুপের তৈরিটাকে বাধা দিয়ে দিবে, মানে একবারে গোড়াতেই হচ্ছে তৈরিটা, রক্তের প্রোডাকশনটা, সেটাকেই হচ্ছে বাধা দিবে। ফর্ম কমপ্লেক্স উইথ থাইল গ্রুপ অফ দ্য এনজাইম প্রোটিন, এটা তো সব জায়গাতেই সমস্ত এলিমেন্ট করছে। ইনহিবিটস বায়োসিনথেসিস অফ হিম, এইটা হচ্ছে মেন পয়েন্ট, ইনহিবিটস বায়োসিনথেসিস অফ হিম, particularly in the conversion of delta amino linoleic acid to আচ্ছা
particularly in the conversion of delta amino limonolic acid to phosphobilinogen হয়েছে। এটা থাক। এরপরে মেন যেটা আসবে দেখো, ইট অলসো ইনহিবিট, এইটা মেন পয়েন্ট আসবে, ইট অলসো ইনহিবিট দ্য ফরমেশন অফ হিম ফ্রম Fe2 and porphyrin 9। Fe2 আর porphyrin 9 থেকে যে হিম গ্রুপ তৈরি হয় সেইটাকে মেনলি হচ্ছে বাধা দেবে। ইট ডিপ্রেস দ্য ফরমেশন ডেল্টা অ্যামিনো লিনোলিক অ্যাসিড, ওটা আগে বলা হলো, ডিক্রিশন অফ ফসফোবিলিনোজেন, আচ্ছা ফসফোবিলিনোজেন টু পরফাইরিন 9। পরফাইরিন 9 যে তৈরি হবে ফসফোবিলিনোজেন, এটা কিন্তু আমাদের কথা বলা হয়নি না, তোমার শুধু পরফাইরিন, পরফিন থেকে পরফাইরিন 9 পর্যন্ত আসা হয়েছিল। আচ্ছা এটা হচ্ছে পরফোবিলি, আচ্ছা এটা ফসফরিক, আচ্ছা সেটা তো ফসফোবিলিনোজেন ছিল, এটা হচ্ছে পরফোবিলিনোজেন থেকে যে প্রোটোপরফাইরিন 9 যেটা ফরমেশন হয়, ডিক্রিজ দ্য কনভার্সন অফ পরফোবিলিনোজেন টু protoporphyrin 9. It causes structural damage to mitochondria of kidney cells. It is responsible for loss of amino acid, glucose, and phosphate in the urine. বডির দিয়ে এটা ইনসার্ট বেরিয়ে যাবে আর কি। বলছে মানে কি মূত্রের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে যখন হচ্ছে যে কি বলা আছে না, প্রোটিন আছে, অ্যামিনো অ্যাসিড আর গ্লুকোজ বেরিয়ে যাবে, এটার প্রবলেম করবে হচ্ছে কি না লেড। আচ্ছা, ইট ড্যামেজ লিভার, কিডনি অ্যান্ড গ্যাস্ট্রো ইন্টেস্টাইল ইনটেক্ট, কিডনিকে তো ভালো মতো ড্যামেজ করবে, যার জন্য হচ্ছে ওই গ্লুকোজ, তারপরে তোমার কি আছে যেন প্রোটিন আছে, এরা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে, এখানে ফিল্টার হবে না, মানে আটকাতে পারবে না, হচ্ছে কিডনিকে মেনলি এফেক্ট করছে। আচ্ছা এরপরে আসি দেখো, আচ্ছা আচ্ছা মাসেল পেন আছে, উইকনেস, জয়েন্ট পেন, অ্যানিমিয়া, etc. It also causes abnormalities in fertility and pregnancy. এটা বড় পয়েন্ট বলেছে যদিও, তো এটা নিয়ে কিছু জানি না কি এফেক্ট করতে পারে। আচ্ছা এরপরে দেখো মার্কারি আছে। স্যার হ্যাঁ বলো। আচ্ছা মাসেল পেনে কিভাবে এফেক্ট ফেলায়? এটা ইনকর্পোরেট, মানে যদি লেডের যদি ইনকর্পোরেশন হয়, তো মানে মাসেলের মধ্যে যদি লেডের ইনসার্ট হয়, তখন তার স্বাভাবিক যে কাজকর্ম সেগুলো প্রবলেম করবে, আনতে পারে হচ্ছে মাসেলের রিজিডিটি আনতে পারে, মানে যে ফ্লেক্সিবিলিটিটা নষ্ট করে দেবে। আচ্ছা ঠিক আছে। এবার যেটা চলেছি দেখো মার্কারি ক্ষেত্রে মেন যেটা বলা হবে, যে মিনামাটা রোগ যেটা হয়েছিল,
মানে জাপানের সেই যে মিনামাটা রোগ, তোমার সে যে কোনো জায়গায় যে ওয়াটার পলিউশন পড়ছে, ছোটবেলা থেকে যে ওয়াটার পলিউশন পড়া হয়েছে, তার ক্ষেত্রে এটাকে মেনলি বলা হয়েছে ওয়াটার পলিউশনের ক্ষেত্রে মিনামাটা রোগ জাপানে। এই পয়েন্টটা মনে রাখো, এটা মেনলি হচ্ছে মিনামাটা ইনসিডেন্ট হিসেবে কোশ্চেন আইছে। স্যার, হ্যাঁ বলো। ওই কাছে মাস্ক আছে আপনার? কেন? আছে কি ছোট, মানে যেগুলো নীল কালারের এমনি দোকানে টোকানে দেয় আর কি? না, এই মুহূর্তে নেই, সে অন্য ঘরে আছে। বা কোনো কোনো মাস্ক থাকলে মাস্ক পরে বসুন, তাহলে ওই ভেপারটা নাকের মধ্যে লাগলে হাঁচিটা কম বন্ধ হয়ে যায়। ভালো হয়, যাই হোক। আচ্ছা শোনো, আচ্ছা এবারে মার্কারের যেটা মানে যেটা মার্কারিকে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব যে ফর্মটা, সেটা কিন্তু মানে CH3HG+, মানে অ্যালকাইল মার্কারি হিসাবে যখন হয়, তখন হচ্ছে বডিতে ইনসার্ট করে। মানে সেটা এবারে ওয়াটারের মাধ্যমে মাছের বডিতে, মাছের দেহে ইনসার্ট করবে, মাছের থেকে মাছ খেলে মাছের থেকে আমাদের বডিতে হচ্ছে সেটা আসবে। ইভেন সেই CH3HG+ যেটা মানে এতটা এফেক্টিভ, সেটা একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে মানে ওই প্লাসেন্টার মধ্যে দিয়ে একবারে যে নতুন যে ভ্রূণ হচ্ছে, ভ্রূণের মধ্যে ইনসার্ট করবে। মানে একেবারে ডাইরেক্ট যে মানে শিশু যে হবে তার মধ্যে অলরেডি ওটা কিন্তু এই মার্কারির পয়জনিংটা হয়েই থাকবে আগে থেকে। মানে তারপরে কিছু মানে মাছ বা কিছু খেতে হবে না, যে তার তার ফুড সেট করতে হবে না, তার বডিতে অলরেডি ইনসার্ট হয়ে যাবে আগে থেকে, বুঝলো? এরকম এফেক্টিভ হচ্ছে আমার CH3HG+। এটা জেনারেশন টু জেনারেশন বডি যদি থাকে একবারে, এর যে এফেক্ট, এর এফেক্ট অনেক দিন পর্যন্ত চলবে, একবারে মানে জনতন্ত্রের মধ্যে ইনসার্ট করে। এবার দেখো, মার্কারি আছে Hg, তো এলিমেন্টাল Hg ইজ ফেয়ারলি ইনার্ট অ্যান্ড নন টক্সিক। এইবারে এই মার্কারিকে যদি ভেপারাইজ করো, দ্য ভেপার অফ দ্য Hg ইজ কোয়াইট টক্সিক হোয়েন ইনহেলড। মানে Hg ভেপারকে যদি ইনসার্ট করো তখন কি এফেক্টিভ দেখাতে পারে। নর্মাল এমনি মার্কারি Hg আছে, তুমি হাতে নিয়ে ঘাটাঘাটি করলে তখন সেখান থেকে কোনো এফেক্ট আসবে না। তো ইনহেল, আচ্ছা, এন্টার ইনটু দ্য ব্রেন থ্রু দ্য ব্লাড স্ট্রিম লিডিং টু সিভিয়ার ড্যামেজ অফ নার্ভাস সিস্টেম। মানে রক্ত বাহির দিয়ে যদি ব্রেনে পৌঁছে যায়, দেন সিভিয়ার ড্যামেজ টু নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের সিভিয়ার ড্যামেজ করবে, মারাত্মক ক্ষতি করবে, এরকম ব্যাপার। আচ্ছা, Hg2+, ইট ইজ ফেয়ারলি টক্সিক। Hg কে তাহলে ইনার বলা হলো, সেটাকে টক্সিক না, সেটাকে ভেপার অবস্থায় নিলেও তখন হবে। এবারে Hg2+, ইট ইজ ফেয়ারলি টক্সিক ইন নেচার বিকজ অফ দ্য হায়ার অ্যাফিনিটি অফ দ্য সালফার অ্যাটম। এই সালফার অ্যাটম বলতে সেই মার্ক হচ্ছে কি না, থায়োলের সঙ্গে গিয়ে মার্ক হবে, বুঝলে? থায়োলের সঙ্গে গিয়ে বাইন্ড হবে। এই থায়োল মানে সালফার অ্যাটমের সঙ্গে হাই অ্যাফিনিটির জন্য এটা হচ্ছে টক্সিক। দাস ইট ইজ অ্যাটাচড উইথ দ্য সালফার অ্যাটম অফ প্রোটিন। ইট অলসো এনজাইম প্রোটিন আর কি। ইট অলসো ফর্ম বন্ড উইথ হিমোগ্লোবিন অ্যান্ড সিরাম অ্যালবুমিন। হিমোগ্লোবিন করতে পারে, আর হচ্ছে সিরাম অ্যালবুমিন, বোথ অফ হুইচ সালফাহাইড্রাইল গ্রুপ, মানে এসএইচ গ্রুপ আর কি। এসএইচ গ্রুপটাকে অনেকে থাইল গ্রুপ বলা হচ্ছিল, এখানে সালফার আর হাইড্রোজেন বলে সালফাহাইড্রাইল গ্রুপ বলছে আলাদা করে। থাইল গ্রুপ বললে কোনো ক্ষতি কিছু নেই, বুঝলে? এই যে যা দুজনের কথা বলা হলো, ওদের দুজনের ক্ষেত্রে সালফাহাইড্রাইল গ্রুপ আছে, তাদের ওখানে Hg2+ বাইন্ড করে। এবারে মেন যেটা সেটাই আসি, এইটা হচ্ছে সবচেয়ে মানে মোস্ট এফেক্টিভ। আগে যতগুলা মেটালের টক্সিসিটি বলা হলো, সেই টক্সিসিটি কারোর নিজের প্রবলেমের জন্য আসবে, মানে যে খাদ্যাভ্যাসের জন্য কেউ যদি বেশি বেশি করে অ্যাকোমোডেট করে তখন কোনো প্রবলেম হতে পারে, তবে সেগুলো খুব রেয়ার ডিজিজ হিসেবে আছে। কিন্তু এখানে যেগুলো আছে, এই যে Rhg+, এটা রীতিমতো এফেক্টিভ এবং সিভিয়ারের এফেক্ট আছে। মানে সেগুলো অনেক, যেগুলো যে পরিমাণটা আছে সেগুলো বডিতে তো অত ইজিলি মানে ইনসার্ট করেনি, তো সেগুলো ক্ষতি হতে গেলে অনেকদিন টাইম লাগবে। কিন্তু Rhg+, এটার ভীষণ ভাবে এফেক্টিভ হয়েছে, এর একটুতেই অনেকটা বেশি এফেক্ট হবে। দেখো,
The most toxic species are the organomercurials, বুঝলে, Rhg plus, particularly CH3Hg plus, মানে যেটা হচ্ছে তোমার, এটাকে কিন্তু এতে ইউজ করা হয়, এতে আচ্ছা মনে, এটা হচ্ছে তোমার একটা টিপিক্যাল সফট অ্যাসিড সেন্টার, হ্যাঁ, যেমন এই SHAB হচ্ছে, তখন এটাকে টিপিক্যাল সফট অ্যাসিড সেন্টার হিসেবে ধরা হয়। এটা হচ্ছে একটা টিপিক্যালি সফট অ্যাসিড সেন্টার, হয়েছে। এর একটা ভালো জিনিস আছে, এই CH3Hg যে বন্ডটা, এই বন্ডটা কিন্তু ব্রেক করে না, বুঝলো, CH3Hg বন্ডটা ব্রেক করে না, একটু ইনার ভাবেই থাকে। এটা যদি বন্ড ব্রেক করতো, তবুও এর মানে বন্ডটা ব্রেক করা গেলে একটু কমানো যেত, কারণ এই তখন Hg2+ হতো। কিন্তু এই মুহূর্তে CH3Hg টা হচ্ছে মোস্টলি এফেক্টিভ, এই অর্গানো পার্টটি থাকার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে এফেক্টিভ হয়। দেখো, CH3Hg, যে CH3Hg which are soluble in fat, lipid, হ্যাঁ, attraction of the membrane and brain tissues, ফ্যাটে হয়, লিপিডে হয়, ব্রেন টিস্যুস হয়, সবেতেই হচ্ছে এটা কিন্তু বাইন্ড করতে পারে। অ্যান্ড হচ্ছে the covalent HgC bond is not easily disrupted, and alkyl mercury bond is retained in cell for the long period of time। এবং এই যে অ্যালকালি মানে CH3 এর সঙ্গে Hg যে বন্ড, মানে CHG যে বন্ড, এই বন্ডটা ব্রেক করা হয় না, এবং এই বন্ডটা আমাদের নর্মাল সিস্টেমে, ধরো কোষের ভিতরে বা কলার ভিতরে বহু দিন পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল। এর পরে চলে আসি, ধরো the alkyl mercury bond is retained in the long period of time. The most dangerous aspect of the Rhg plus is to move through the placental barrier, বুঝলে, এই প্ল্যাসেন্টাল ব্যারিয়ারের মধ্যে দিয়ে and enter into fetal tissue, একবারে ভ্রূণের মধ্যে ইনসার্ট করে, মানে মায়ের দেহ থেকে শিশুর দেহে একবারে, মানে ভ্রূণ অবস্থাতেই হচ্ছে ইনসার্ট হয়ে যাবে। ফলে কিনা একবারে যে শিশু হবে তার ক্ষেত্রে একবারে, তাকে দেখো তার শুরু মানে জন্ম থেকে তার দেখে মনে হবে যেন জেনেটিক্যাল কোনো ইস্যু আছে, মানে একবারে জেনেটিক্যালি ইস্যু হিসেবে দেখবে যে তার বিকৃতি থাকবে, মানে তার দেহের গঠন হতে পারে, ব্রেনের গঠন হতে পারে, সব জায়গাতেই প্রবলেম করবে। As it move through the placental barrier and enter the fetal tissue. Therefore, CH3Hg plus cation causes irreversible nerve and brain damages and inhibits transport of sugar. Irreversible nerve and brain and inhibits transport of sugar across the membrane and causes mental retardation and inhibits cell division. Cell division কে বাধা দিবে। মেন্টাল রিটার্ডেশন বলতে মস্তিষ্কের বিকাশ বলতে পারো, মস্তিষ্কের বিকাশে বাধা দিবে, এই আর কি। এইগুলো হচ্ছে ঝামেলা করবে, এর রীতিমতো এফেক্টিভ, ঠিক আছে। এটারই যে দূষণটা হয়েছিল এটাকে বলা হচ্ছে মিনামাটা হয়েছিল, মানে জাপানের মিনামাটা প্রদেশে এই মানে প্রথমে মাছের দেহে হয়, ওখানে তোমার যে মানে যে একটা কোম্পানি ছিল বলতে পারো, ফ্যাক্টরি ছিল, তো সেই ফ্যাক্টরি থেকে মিনামাটা বেরিয়েছিল, সেখানে ওই মানে তার যে ফ্যাক্টরির যেগুলো বর্জ্য পদার্থ সেগুলো ওই মানে জলে মেশানো, জলে ফেলে দেওয়া হচ্ছে, যেরকম করে আমাদের এখানে হয়। সেই জলে ফেলে দেওয়ার ফলে সেখানে যে CH3Hg+ সেইটা তোমার মাছেদের বডিতে ইনসার্ট করে, দেন মানুষ সেখানে মাছ খেয়েছে, তো মানুষ সেখান থেকে ডাইরেক্টলি হচ্ছে মাছে, যদি এরকম না, প্রথম বলতে প্ল্যাংটন, প্ল্যাংটন থেকে মাছ, মাছ থেকে মানুষের বডিতে ইনসার্ট করবে, বুঝলি। এই প্রসেসটা লেখা আছে, একটু দেখবো। যে B12 কোএনজাইম, যেটা আমাদের ক্ষেত্রে ওই যে ভিটামিন B12, B12 কোএনজাইম হচ্ছে কোবাল্ট 3 থাকে। কোএনজাইম বলতে এনজাইমের আগের স্টেপ, সেখানে ওই যে CH3 থাকে, তো এই CH3 এতে B12 কোএনজাইমের সঙ্গে Hg2+ রিঅ্যাক্ট করলে এখানে B12 তো থেকেই যায়, এই CH3 এর সঙ্গে Hg মিশে CH3Hg+ হয়। এই CH3Hg+ যেটা হলো, এই CH3Hg+ এবারে প্ল্যাংটন থেকে যাতে হচ্ছে এখানে ইনসেক্ট যেতে পারে, ইনসেক্ট থেকে বা সেখান থেকে ফিশে যেতে পারে, বা দেখো প্ল্যাংটন থেকে ডাইরেক্টলি ফিশ থেকে লার্জ ফিশ, সেখান থেকে হচ্ছে মানুষের শরীরে, বুঝলো। এইটা হচ্ছে এইভাবে হচ্ছে বডিতে ইনসার্ট। চেনটা দেখে রাখো, এটা লিখে দেবো।
হয়েছে। এবারে দেখো মেকানিজম অফ প্রোপাগেশন অফ AG2+। আচ্ছা আচ্ছা, এবারে তোমার মেন যে জায়গাটা আছে এইচজি, এই যে যে জায়গাটা বলা হলো এইটাকে এবারে তোমার লেখা হচ্ছে আর কি। এইচজি or its salt can be converted into CH3Hg plus cation। CH3Hg plus cation এ কনভার্ট করা যায় by anaerobic CH3 synthesis, সিনথেসাইজিং ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়ার মাধ্যমে, যেখানে ওই মানে ব্যাকটেরিয়া বলতে যেগুলো তোমার ওই ব্যাকটেরিয়া আর কি, যেগুলো হচ্ছে তোমার ধরো মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলে পড়ছো, যেগুলো হচ্ছে CH4 তৈরি করতে পারে, সেই সব ব্যাকটেরিয়ারই অ্যানারোবিক এর মাধ্যমে অ্যানারোবিক মাধ্যমে কি তৈরি হবে, এর সঙ্গে CH3 মানে মিথেনের যে আছে, মিথেনের বিক্রিয়া করে H3Hg প্লাস ক্যাটায়ন ফর্ম করবে, ব্যাকটেরিয়ার প্রেজেন্সই হবে in water. This conversion is facilitated by cobalt-3 containing vitamin B12 coenzyme and a methyl group bonded to, যেটা ছিল আর কি সেটা দেখা যাচ্ছে যে মিথাইল গ্রুপটা কোবাল্ট-3 মানে B12 কোএনজাইমের সঙ্গে বাইন্ড ছিল on the methyl cobalamin coenzyme is transformed to enzymatically with Hg2 plus 2 CH3 Hg plus, যেটা এনজাইমের মাধ্যমে এনজাইমিং সাইকেলের মাধ্যমে Ag2 plus এর সঙ্গে যুক্ত হয়ে CH3 Hg plus এ ফর্ম করবে। This CH3 Hg plus cation is then enter into the food chain through the plankton, এটা plankton concentrated by the fish and then by man। এটা কনজিউম দিলে হতো, the consumed by the fish and then consumed by the man। আচ্ছা, এরপরে দেখো এইটা একটা বেশ পয়েন্ট হিসেবে থাকে, ছোট্ট একটা পয়েন্ট, যে 2 মার্কের হতো, যে মিনামাটা ইনসিডেন্ট কি আছে না, মিনামাটা ইনসিডেন্ট যে পয়েন্ট শর্ট নোট লিখতে বলছে মিনামাটা পয়েন্ট, মিনামাটা ইনসিডেন্ট। তো সিম্পল ভাবে দেখো, অ্যাট মিনামাটা বে অফ জাপান, বে বলতে উপকূল বলে মনে হচ্ছে, in 1953 to 1960 more than 100 people lost their lives and many thousand are permanently paralyzed। একবার টোটাল প্যারালাইজড করছে, and from কিসের জন্য, ফ্রম ইটিং Hg কন্টামিনেটেড ফিশ, মার্কারি কন্টামিনেটেড ফিশ খাওয়ার জন্য, না মাছ খাওয়ার জন্য। জেনেটিক ডিফেক্ট, টোটাল জেনেটিক ডিফেক্ট করেছে, যে জেনেটিক ডিফেক্ট আর অবজার্ভ ইন নিয়ারলি 50, ওখানে যে ইনসিডেন্ট ছিল ওখানে প্রায় 50 জন বাচ্চা মানে বাচ্চার মধ্যে এফেক্ট দেখা গেছিল, হুজ মাদার্স হ্যাড কনজিউম দ্য Hg কন্টামিনেটেড ফিশ, যাদের মায়েরা হচ্ছে Hg কন্টামিনেটেড ফিশ মানে কনজিউম করেছিল, মানে খেয়েছিল বলতে পারো, তো তাদের ক্ষেত্রে যে বাচ্চাদের ক্ষেত্রে এই জেনেটিক ডিফেক্ট দেখা যাচ্ছিল of Hg। আচ্ছা, the source of Hg was effluent। আচ্ছা, Hg সোর্স কি ছিল, the effluent discharge into the bay from vinyl chloride plant। vinyl chloride এর প্ল্যান্ট থেকে effluent discharge বলতে তোমার এই ক্ষতিকর পদার্থ যেগুলোকে বের করে দেওয়া হচ্ছিল, তার ডিসচার্জ ছিল কোথায়, না ইনটু এই মিনামাটা বে, ইন মিনামাটা কেমিক্যাল, ওখান থেকে ওয়াটারের মধ্যে বলতে বলেনি, তো সেইখান থেকে মেনলি হচ্ছে দূষণটা হয়েছিল। দিস ইনসিডেন্ট ইজ দ্য ফার্স্ট নোন কেস where the natural bioaccumulation in fish of toxic matter CH3Hg plus কার্বন, মানে এই ক্ষেত্রে এটাই হচ্ছে যে ফার্স্ট ইনসিডেন্ট যেখানে এই যে টক্সিক মেটার CH3Hg plus ক্যাটায়ন মাছেদের মধ্যে ন্যাচারালি ইনসার্ট হয়েছিল and kill the people and genetically damage a large population। বুঝছি, মানুষ তো মারছিল, সঙ্গে সঙ্গে একটা জেনেটিক্যালি এটার এই যে এফেক্ট, এই যে এফেক্টটা পুরো জেনেটিক্যালি থাকবে, বহু দিন পর্যন্ত এই প্রবলেম থাকবে। ড্যামেজ আ লার্জ পপুলেশন, দিস ইনসিডেন্ট ইজ নোন অ্যাজ মিনামাটা ইনসিডেন্ট। বুঝছি, এটা শর্ট নোট হবে এর ব্যাপারে। আচ্ছা, এর পরে যেটা আইসিডি শুরু, এই যে মেটালের যে টক্সিসিটি সেটাকে কিওর করার জন্য যেটাকে ইউজ করা হচ্ছে
চিলেশন থেরাপি। চিলেশন থেরাপি এটা তো বেসিক্যালি থাইল গ্রুপের সঙ্গে বাইন্ড হতে কিসের জন্য না, থাইল গ্রুপের সঙ্গে এরা চিলেট ফর্ম করছে। যে এনজাইমের যে থাইল গ্রুপ গুলো, ওখানে তো দুটো করে থাইল গ্রুপ আছে, এসএস গ্রুপ আছে। তো ওর সঙ্গে ওই মেটাল আয়ন গুলো সিলেক্টিভলি হচ্ছে ফর্ম করছে, কি বলা যায়, সিলেক্টিভলি ফর্ম করছে চিলেট। চিলেট কাকে বলা হবে না, মিনিমাম বাইডেন্টেড হতে হবে। অবশ্যই এটা কোঅর্ডিনেটেড কমপ্লেক্স, মানে অসমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠন হবে, কমপ্লেক্স তৈরি হবে। তো সেখানে ঝামেলাটা করছে কি না, যদি বাইডেন্টেড হয় তো সেখানে বাইডেন্টেড থেকে তারপরে ট্রাইডেন্ট বা পলিডেন্ট যা আছে তাতে সবার ক্ষেত্রে চিলেট ফর্ম হবে। চিলেট ফর্ম হলে যেটা হয় না, চিলেট এক্সট্রা স্টেবল হয়। তাই যারা চিলেট, এদের ক্ষেত্রে বেশিরভাগই যেটা বলা হচ্ছে থাইল গ্রুপের সঙ্গে চিলেট ফর্ম করে, তো এদেরকে যদি থাইল গ্রুপের থেকে এই মেটালগুলোকে করতে হবে কি না, এর থেকে স্ট্রং কোনো করতে হবে। তো এখানে যেটা ইউজ করা সেটা হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম ইডিটিএ, বুঝলো, ক্যালসিয়াম ইডিটিএ ইউজ করা হয়। এই ক্যালসিয়াম ইডিটিএ কাজ করে কি, সোডিয়াম ক্যালসিয়াম ইডিটিএ ইউজ করা হবে, মানে শুধুমাত্র ইডিটিএ ইউজ করা হয় না, সোডিয়াম ক্যালসিয়াম ইডিটিএ ইউজ করা হয়। এরা কি করবে না, এই যে মেটাল আয়ন গুলো যেখানে মেটাল আয়ন এক্সেস ডিপোজিশন হয়েছে সেই জায়গা থেকে মেটাল আয়ন গুলোকে, এই ক্যালসিয়াম ইডিটিএ জানো এর ফ্লেক্সিবিলিটি আছে, মানে বাইডেট, টেট্রাডেট, হেক্সাডেট যা ইচ্ছা কাজ করতে পারে। তো এই কি করবে, যেখানে যেটা প্রয়োজন সেই হিসাবে হচ্ছে মেটালাইট গুলোকে এক্সট্রা করে মেটালাইট গুলোর সঙ্গে বাইন্ড হবে। আর তারপরে সোডিয়াম যেহেতু পার্ট আছে ইডিটির সঙ্গে, এটা কি হবে না, ওয়াটার সলিউবল, তখন ফাইনালি হচ্ছে ইউরিনের মাধ্যমে দিয়ে বডি থেকে বেরিয়ে যাবে, বুঝলো। সোডিয়াম ইডিটি সোডিয়াম রাখার একটাই কারণ যে সোডিয়ামের প্রায় সমস্ত ধরনের সল্টই হচ্ছে ওয়াটার সল্ট, মানে জলের মধ্যে দ্রবীভূত থাকবে এবং সেখান থেকে ইউরিনের থ্রুতে বডি থেকে বেরিয়ে যাবে। এই হচ্ছে কাজ, বুঝলো। আচ্ছা, এখানে চিলেশন থেরাপি দেখো, এটা ডিটক্সিফিকেশন অফ মেটাল আয়নস। মেটাল আয়নের যে টক্সিসিটি হচ্ছে সেটাকে ক্যান্সেল করার প্রসেসকে বলা যায় ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন অফ মেটাল আয়ন ক্যান বি অ্যাচিভড বাই দ্য ইউজ অফ সুইটেবল চিলেটিং এজেন্ট। সুইটেবল চিলেটিং এজেন্ট দিয়ে মেটালের ডিটক্সিফিকেশন করা যায়। দ্য প্রসেস ইজ নোন অ্যাজ চিলেশন থেরাপি। এই প্রসেসটা বলা হয় চিলেশন থেরাপি। চিলেশন থেরাপির একটা ধরো বলেছি ওই সিসপ্লাটিন দিয়ে, আগে আগে পড়া হয়েছে সিসপ্লাটিন দিয়ে, যেটা ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে যেখানে সিসপ্লাটিন ইউজ করা হয়েছিল সেখানে যেটা ছিল ওটা চিলেশন থেরাপি হয়। মানে ওই ক্লোরিন গুলো যে গ্রুপ গুলো থাকে যেগুলো ওয়াটার দিয়ে কোঅর্ডিনেট হয়। আচ্ছা, এবার দেখো সুইটেবল চিলেটিং এজেন্ট ইজ সিলেক্টেড অন দ্য বেসিস অফ SHAB প্রিন্সিপাল, হার্টস অফ অ্যাসিড বেস প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে করা হয়। যদি আমার সফট সেন্টার থাকে তাহলে আমাকে সফট বেস ইউজ করতে হবে, যদি হার্ড সেন্টার থাকে হার্ড বেস ইউজ করতে হবে, যেটা SHAB প্রিন্সিপালের মেন যে গল্প যেটা। তো অ্যাকর্ডিং টু SHAB প্রিন্সিপাল, দ্য হেভি মেটাল আর সফট অ্যাসিড, হেভি মেটাল সফট অ্যাসিড ওখানে বলেনি, ওখানে বলছিল বেসিক্যালি হচ্ছে যারা সাইজে বড়, চার্জ কম হয়, তারা হচ্ছে সফট সেন্টার। যেমন এজি সাইজ অনেক বড় কিন্তু এজি আছে, এজি প্লাস হয়। লেড +2 হয় কিন্তু তোমার আকার অনেক বড়। মার্কারি, মার্কারি 5D সিরিজে তারও আকার অনেক বড়। তো এরকম ভাবে যেগুলো আকার বড়, চার্জ কম, সেগুলো হয়ে যাচ্ছে কি যেন সফট অ্যাসিড। তো হেভি মেটাল সফট অ্যাসিড হচ্ছে দিজ আর পোলারাইজেবল অ্যান্ড উইথ লিগ্যান্ড অ্যাটম। এবারে যেগুলো সফট সেগুলো করতে আসতে বাইন্ড হবে, দেখো সফট সেন্টার। তো এখানে তিনটে দিয়েছে, থায়োল দিয়েছে, নাইট্রোজেন দিয়েছে, অক্সিজেন দিয়েছে। তো এরা পার্টিকুলারলি বাইন্ড হবে কি সালফার, সালফার সেন্টার সফট সেন্টার, মানে অ্যাজ এ এস সেন্টার। এখানে তো অ্যাজ এ অ্যাটম হিসাবে প্রেজেন্ট করা হচ্ছে। তো এরা তো কোনো মানে বডিতে নাইট্রোজেন হিসাবে থাকছে না, ধরো এন সেন্টারে NH হিসাবে থাকছে, থায়োল এসি হিসেবে থাকছে, তো সেরকম থাকুক। মেন যে সেন্ট্রাল যে অ্যাটমটা সেটাকে বলা হয়েছে। তো সফট সেন্টার যেহেতু থায়োলের সঙ্গে মেনলি হচ্ছে এস এর সঙ্গে মেনলি অ্যাটাচ হবে, আর হার্ড সেন্টার হলে অক্সিজেনের সঙ্গে হতো। অন দ্য আদার হ্যান্ড অ্যালকালি অ্যান্ড অ্যালকালাইন আর্থ মেটাল যেগুলো আছে, মানে তোমার গ্রুপ 1 আর গ্রুপ 2 যে মেটাল গুলো আছে আয়নস, আর
বন্ড আচ্ছা হার্ড অ্যাসিড, ঠিক আছে, এগুলো হার্ড অ্যাসিড। আর দে কি করবে, হার্ড অ্যাসিডটা কি করবে, প্রেফার টু বাইট উইথ লিগেটমস ইন দা অর্ডার। সেখানে কি করবে, হার্ট সেন্টার অক্সিজেনের সঙ্গে মেনলি বাইন্ড হবে। হার্ট সেন্টার মানে তারা হার্ট বেস সেন্টার কে আছে, হার্ট অ্যাসিড হার্ট বেস সেন্টার আছে তোমার এখানে অক্সিজেন, তো তারা অক্সিজেনের সঙ্গে বাইন্ড হবে। বুঝা গেল? আচ্ছা এইবারে যেটা মেন দেখো, আর যেগুলো হচ্ছে বর্ডার লাইন মেটাল আছে, ধরো কোবাল্টের 2+, কোবাল্টের 3+ হলে সেটা কিন্তু হার্ট সেন্টার হবে। কোবাল্ট 2+, সিউ, এই সিউ 2+, হ্যাঁ সিউ+ হওয়াটা সফট হয়ে যায়, সিউ 2+টা বর্ডার লাইন, জিঙ্ক 2+ এটসেট্রা হ্যাভ ইন্টারমিডিয়েটেড প্রেফারেন্স। এগুলো মাঝামাঝি প্রেফারেন্স, মানে এগুলো অক্সিজেনের সঙ্গে করতে পারে, আবার নাইট্রোজেন, মেনলি মাঝিখানে নাইট্রোজেন পাচ্ছে, নাইট্রোজেন অক্সিজেন এরা সবার সঙ্গে করতে, এদের জন্য কোনো পার্টিকুলারলি বলা যাবে না কোন কন্ডিশন আছে তার উপর ডিপেন্ড করে হবে। ড্রাগ করতে গেলে তার চিলেটিং এজেন্ট আমাকে বডিতে ইনসার্ট করতে হবে যে ড্রাগ। এর মধ্যে কি আছে, এখানে মেন যেটা পড়া হবে সেটা হচ্ছে তোমার এই লিউসাইড। লিউসাইডের অ্যান্টিডোট হিসেবে ইউজ করা হয়েছিল ব্রিটিশ অ্যান্টি লিউসাইড। লিউসাইড কি জিনিস বলেছিল একবার চলে আসি। লিউসাইড ছিল এইটা, এটাকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ করা হয়েছিল। এই আর্সেনিক আছে এইটা, এটাকে গ্যাস হিসাবে দেওয়া হতো। এটা কিন্তু না, এই আর্সেনিক বডিতে ইনকর্পোরেট হলে আর্সেনিকের যে দূষণগুলো দেখছো না, ওই যে ধরো স্কিনের যে ক্যান্সার, মানে একবার ডাইরেক্টলি তখন তো আর্সেনিক মানে আস্তে আস্তে অ্যাকুমুলেট হচ্ছে না, আস্তে আস্তে অ্যাকুমুলেট হলে অনেকদিন পরে তো স্কিন ক্যান্সার দিল, ব্ল্যাক ফুড ডিজিজ দিল। এখানে এটা একবারে ডাইরেক্ট, মানে একবারে স্কিনকে, মানে স্কিন কি হলো, স্কিনকে নষ্ট করে দেবে ডাইরেক্টলি, হচ্ছে একবারে ইরিটেশন হয়ে ওই যে পুরো স্কিন হচ্ছে নষ্ট করে দেবে। হ্যাঁ, ত্বকের হলে স্কিন নষ্ট হবে। এবার ঝামেলাটা কি হচ্ছে, এই যে তোমার লিউসাইড আছে, লিউসাইডকে প্রোটেক্ট করার জন্য ব্রিটিশরা ইউজ করেছিল হচ্ছে ব্রিটিশ অ্যান্টি লিউসাইড, অ্যান্টিডোট হিসেবে ইউজ করেছিল। ওই জন্য তার নাম হচ্ছে BAL, ব্রিটিশ অ্যান্টি লিউসাইড। অ্যান্টি লিউসাইডে কি ছিল দেখো, অ্যান্টি লিউসাইডে ছিল দুটো এক্সট্রা করে দেখো থায়াল গ্রুপ ছিল। তো এরা থায়ালের সঙ্গে গিয়ে বডিতে বাইন্ড করে। তো আমি যদি বাইরে থেকে থায়াল গ্রুপ কন্টেনিং একটা যৌগ দিয়ে দিই, এটা হচ্ছে এই যৌগটাকে বডিতে ইনসার্ট করা হয়েছিল, যেটা দিলে কি হবে না, এই সিএল গুলো, এই যে সিএল রিপ্লেস হয়ে গিয়ে দেখো এই এস সেন্টার গুলো আর্সেনিকের সঙ্গে বাইন্ড হচ্ছে, এই কমপ্লেক্সটা করে। এবার এই কমপ্লেক্সটা করে যখন বডি থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আলটিমেট কি হচ্ছে না, আর্সেনিক আমার এই যে এক্সেস যে আমি বাইরে থেকে যে এজেন্টটা ইউজ করেছি BAL, এই ব্রিটিশ অ্যান্টিলিউসাইডের সঙ্গে বাইন্ড হয়ে যাবে। তখন আর্সেনিক কিন্তু আর ওই যে কোএনজাইমের যে থাইল গ্রুপ বাইন্ড হবে না, বুঝলে? আর্সেনিকের দূষণ মানে আর্সেনিকের যে পয়জনাস এফেক্ট হবে। দেখো নাম্বার অফ চিলেটিং এজেন্ট আর ইউজড অ্যাজ অ্যান্টিডোটস ফর দ্য মেটাল পয়জনিং, মানে ধাতুর যে বিষক্রিয়া সেখানে অ্যান্টিডোট হিসেবে ইউজ হয়। ইফ দ্য ডোজ আর ইউজড কেয়ারফুলি, মানে ডোজটা তোমাকে কন্ট্রোল ইউজ করতে হবে, যেরকম করে ধরো সিসপ্লাটিন ইউজ করা হয়, যেটা কেমোতে ইউজ করা হয়, সেটা একসঙ্গে তো পুরোটা দেওয়া সম্ভব না, তাই জন্য ওটা ওই কিছুদিন অন্তর অন্তর করে দেওয়া হয়। আর কখনোই ওই যে ফার্স্ট বলছিলাম যে প্রথম দিকে হলে সেখান থেকে তাহলে তাহলে সিসপ্লাটিন, যেটা সিসপ্লাটিনের যে পরিমাণটা লাগবে সেটা কম লাগে, তো সেখান থেকে পুরোটাকে মানে সমস্ত সেলগুলোকে, ক্যান্সার সেলগুলোকে হচ্ছে তোমার সিসপ্লাটিনের সঙ্গে বাইন্ড করে তাদেরকে তাদের সেল ডিভিশন বন্ধ করা যায়। কারণ কম পরিমাণ লাগবে, কম পরিমাণে সিসপ্লাটিন বডি দিলে কোনো বিষক্রিয়া নেই, কিন্তু সিসপ্লাটিন নিজে একটা স্টক, এটা যখন বেশি পরিমাণ সেলের মধ্যে দিতে হচ্ছে তখন কিন্তু সাইড এফেক্ট হবে। সেটাই অনেক কিছু মানে বডি ড্যামেজ করার জন্য রেসপন্সিবল, তখন ওই কম পরিমাণে দিতে হয় আর কি। তো ফাইনাল স্টেজ হলে সেখানে ঝামেলা হয়, কিন্তু একবারে আর্লি স্টেজ হলে পুরোপুরি কিওর করা যায়। যাই হোক সেটা কথা নয়। দ্য অ্যান্টিডোট সার্কুলেটেড ইন দ্য ব্লাড স্ট্রিম উইদাউট কজিং মাচ ডিক্রিজ, যদি কেয়ারফুলি ইউজ করা যায় তখন মাচ ডিক্রিজ অফ দ্য বডিজ এসেন্সিয়াল মেটাল। Such chelating agent have appropriate number of ionizable functional group, ionizable functional group থাকে, such as thiol থাকছে, SO3H থাকছে, OH থাকছে, COOH থাকছে in their structure,
so what so that the resulting metal complex have an overall charge. The drug should be hydrophilic, মানে ড্রাগ যেটা হবে সেটা সেটার ওয়াটারের সঙ্গে একটা অ্যাফিনিটি থাকতে হবে, মানে ওটা দিয়ে অ্যাকচুয়ালি বডি থেকে বের করানো হবে। হাইড্রোফিলিক নেচার, দিস কুড বি ইজিলি এক্সক্রেটেড, মানে বডি থেকে নিষ্কাশন করা হয় থ্রু ইউরিন। আচ্ছা, অ্যাজ ফর এক্সাম্পল আর্সেনিক বেয়ারিং কম্পাউন্ড লিউসাইড, এইটা হচ্ছে পয়জন, হ্যাঁ লিউসাইড। সিএল সিএইচ, এখানে সিএইচ, এখানে আর্সেনিকের পরে আরো দুটো সিএল আছে, was used as poisonous gas during the World War II, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, and its antidote is 2,3-dimercapto, থাইল গ্রুপ এসএইচ গ্রুপকে মার্কেপ্টো বলা হয়। আচ্ছা, কোথায় গেল? 2,3-dimercapto propanol হয়েছে, which is popularly known as British anti-leucide, BAL, capital লিখবে সবগুলো। It binds to arsenic strongly and remove from the system in the form of the following complex. এই কমপ্লেক্সের ফর্মে। আচ্ছা, at present VAL is widely used and administered intramuscular। আচ্ছা, এখানে বডিতে ইনসার্ট করা হয় সেটা ইন্ট্রামাসকুলারলি ইনসার্ট করা হয়, মানে ইনজেক্ট যে করা হয়, ইন্ট্রাভেনাসও করা যায়, ইন্ট্রাডার্মাল হয়। ইন্ট্রাভেনাস বলতে এই যেগুলো আমাদের ভ্যাকসিন গুলো, এগুলো হচ্ছে ইন্ট্রাভেনাস। তবে ইন্ট্রাডার্মাল বলতে স্কিনের নিচে দেওয়া হয়, যেটা তোমার হচ্ছে ওই যে কি বলে ইনসুলিন, যেটা দেওয়া হয় স্কিনের জাস্ট নিচেই দেওয়া হয় স্কিনের মধ্যে। আর একটা হচ্ছে ইন্ট্রামাসকুলার, মাসেল সেলে দেওয়া হয়, এটা ইন্ট্রামাসকুলার। তো অ্যাডমিনিস্ট্রেট মানে বডিতে ইনজেক্ট করা হচ্ছে কিভাবে দেখো, অ্যাডমিনিস্ট্রেট ইন্ট্রামাসকুলারলি ফর দ্য ট্রিটমেন্ট অফ হয়েছে কজ ডিউ টু মার্কারি antimony and bismuth and AU, which also bind the thiol group। এক্ষেত্রে হলো বর্তমান কন্ডিশনে এটা মার্কারি, অ্যান্টিমনি, বিসমাথ, কপার আর গোল্ড, এদের যদি কোনো পয়জনিং হয়, এদের পয়জনিং এর ক্ষেত্রে ডাইরেক্টলি ইউজ করা হচ্ছে। গোল্ডের আবার পয়জনিং। আচ্ছা, এবার দেখো মেটাল চিলেট অ্যাজ ড্রাগ আছে, দেখো এটা একটু দেখে লো, যে ফ্রি ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে ইডিটি, ইথিলিন ডায়ামিন অ্যাসিটেট বলি, 4টে এইচ থাকলে তখন ওটাই তোমার টেট্রা অ্যাসিড হবে। টেট্রা অ্যাসিড ইজ টক্সিক অ্যান্ড কজেস রিডাকশন অফ ক্যালসিয়াম। এটাকে যদি বডিতে ডাইরেক্ট দেওয়া হয়, এ কি করবে, ওই যে তখন অ্যাসিটেট কন্ডিশনে এ কি করে বডির সমস্ত ক্যালসিয়াম ধরে লিয়া, ক্যালসিয়ামের সঙ্গে বডির সমস্ত ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড করে বেরিয়ে যাবে। শুনতে পাচ্ছ কি? ইন ব্লাড, বাট দ্য ডাইসোডিয়াম মনোক্যালসিয়াম সল্ট ইউজ করা আছে, দেখো দুটা ইডিপিএ তো 4-, সেটাকে নিউট্রাল করার জন্য দুটা সোডিয়ামের 2+ আর ক্যালসিয়ামের একা 2+ টোটাল ইউজ করা হচ্ছে। তাই জন্য লেখা আছে মনোক্যালসিয়াম সল্ট, ডাইসোডিয়াম মনোক্যালসিয়াম সল্ট, সো Na2 ক্যালসিয়াম ইডিপিএ ইউজ করা হয়। এটা কি হয় না, বডিতে ইনসার্ট করলে হচ্ছে কি না, বডির ক্যালসিয়ামের ঘাটতি আর করেনি, ওকে আগে থেকে ক্যালসিয়াম বাইন্ড করা আছে। সোডিয়াম বাইন্ডের জন্য প্রবলেমটা কি, সুবিধাটা কি হয় অ্যাকচুয়ালি, সোডিয়াম বাইন্ডের জন্য এটা ইজিলি হচ্ছে বডি থেকে এটাকে বের করা যায় রেচনতন্ত্রের মাধ্যমে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কুড বি ইনজেক্টেড ইন্ট্রাভেনাসলি, একে ইন্ট্রাভেনাসলি ইনজেক্ট করে যেতে পারে। ইট ইজ মানে যেটা আমাদের ইরিটে যেটা আছে, ইরিটেকে ইন্ট্রাভেনাসলি ইনজেক্ট করা যায়। ইট ইজ ওয়াইডলি ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ লেড পয়জনিং, ঠিক আছে? লেড পয়জনিং কে রিমুভ করার জন্য হচ্ছে এটাকে ইউজ করা হয়, ক্যালসিয়াম সোডিয়াম ইডিটি ইউজ করা, সোডিয়াম ক্যালসিয়াম ইডিটি এরকম বলবো। হোয়ার বাই পিবি ইডিটি, মানে সেখানে কি হবে না, পিবি ইডিটি কমপ্লেক্স হয়। সেটা কিরকম কমপ্লেক্স হবে দেখো, PB2+টা শুধুমাত্র ক্যালসিয়ামটাকে বের করে দেবে, সেখানে ক্যালসিয়াম 2+ এর জায়গায় পিবি বসবে, সোডিয়াম কিন্তু থাকবে, সোডিয়াম থাকতে হবে, নাহলে বডি থেকে বের করা যাবে না। তো Na2 PBEDT টুগেদার। হ্যাঁ বলো। আজকে একটু কম খাও। আচ্ছা, এইখানে আমার এই আর একটা পয়েন্ট আছে, জাস্ট PBEDT কেন আজকে কমপ্লেক্স। স্যার 3টা জিনিস আছে, কলেজের ক্লাস আছে 11টার সময়, তারপর আবার 3টার সময় সেমিনার আছে। আচ্ছা যাই হোক,
এটা এখানে শেষ হবে দাঁড়াও। হ্যাঁ তো আচ্ছা, ওটা তো সোডিয়ামের সঙ্গে বাইন্ড আছে, ওটা সোডিয়াম, ওটাও ওয়াটার সলিউবল হিসেবে বেরিয়ে যাবে। আর যে আনরিয়াক্টেড যদি বেশি পরিমাণও দেই ইডিটিএ, তো সেটা তো অলরেডি সোডিয়াম আছে, সেটাও বডি থেকে বেরিয়ে যাবে। তো পিবি এনজাইমে, যেটা পিবি মানে পিবি এনজাইম, পিবি এনজাইম বলে কথা নয়, এনজাইমের সঙ্গে পিবি যে বাইন্ড ছিল সেই কমপ্লেক্সটা এনজাইম। তো Na2 ক্যালসিয়াম ইডিটি আছে, এর সঙ্গে কমপ্লেক্স করলে কি হবে না, এই পিবিটা ক্যালসিয়ামের জায়গায় আসবে আর ক্যালসিয়ামটা এনজাইমের সঙ্গে বাইন্ড হবে। ক্যালসিয়াম বডিতে প্রয়োজন আছে, ক্যালসিয়ামের জন্য কোনো প্রবলেম নেই। আচ্ছা, দিস ড্রাগ Na2CADTA is also used for the treatment of poisoning due to zinc and radioactive tin. জিঙ্কের ক্ষেত্রেও জিঙ্ক পয়জনের ক্ষেত্রে করা যেতে পারে। আর রেডিওঅ্যাক্টিভ টিন, এটা বডিতে কি করে ইনসার্ট করে কে জানেন, রেডিওঅ্যাক্টিভ টিন থাকে, সেটাকেও দূর করা যেতে পারে। আচ্ছা, Fe2EDTA complex is also used as an anti-anemic drug. বুঝছি, Fe2 complex is used as an anti-anemic drug, মানে বডিতে Fe2 ঘাটতি হলে তো অ্যানিমিয়া হবে। তো Fe2EDTA যদি দেই, এটা কিন্তু বডিতে গিয়ে কি হবে না, এটা বডিতে Fe2 ইনসার্ট করবে, মানে আয়রনের 2 ইনসার্ট করবে, আর ক্যালসিয়াম নিয়ে পালিয়ে আসবে, ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড হবে। সিম্পলি কথা বলতে এখানে কিন্তু মানে বডির যে Fe2 ঘাটতি সেটাকে সাপ্লাই করবে। বেসিক্যালি ইডিটি এর কি বিশেষ কারণ আছে না, ইডিটি এর ক্যালসিয়ামের প্রতি এর বাইন্ডিং টেন্ডেন্সি এক্সট্রিমলি বেশি। বডিতে ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড হবে, Fe2 বডিকে সাপ্লাই করবে, কমপ্লিট ইউজড ফর দ্য অ্যান্টি অ্যানিমিক ড্রাগ। আচ্ছা, CaH2EDTA ইজ employed for the removal of stone from urinary tract. ইউরিনারি ট্র্যাক্ট থেকে যদি কিডনি হয়, কিডনি যেগুলো হয়, যে কিডনিতে যেগুলো তোমার ওই স্টোন হয়, তো তাদেরকে রিমুভের জন্য লাগবে, সিম্পল জন্য তাদের রিমুভের জন্য লাগে হচ্ছে আমাদের ক্যালসিয়াম H2EDTA। আচ্ছা, আর একটা আছে গোল্ড ড্রাগ। আচ্ছা, মেটাল কমপ্লেক্স অ্যাজ এন অ্যান্টি ক্যান্সার ড্রাগ, এটা তো হচ্ছে তোমার সিসপ্লেটের আগে পড়া হয়েছে, এটা আমি এক্সট্রা করে হচ্ছে না, ওটা আগের জিনিসটাই। আচ্ছা, গোল্ড ড্রাগ দেখে নাও, তাহলে এগুলো ভালো মতো কস্টলি ড্রাগ হবে। তো কমপ্লেক্স অফ AU হ্যাভ অলসো বিন ইউজড ইন দ্য চিলেশন থেরাপি। দাস সোডিয়াম বাইন্ড করে দিতে হবে, নাহলে না মিশবে, না পরে ইজিলি এক্সট্রাক্ট করা যাবে। এনে সোডিয়াম অরোথায়োসালফেট, এই যে সোডিয়াম অরোথায়োসালফেট, এরকম করে নাম হয়নি যদিও। আচ্ছা, 2H2O is used for the treatment of tuberculosis, মানে তোমার টিবির ইউজের ক্ষেত্রে লাগে। সোডিয়াম না করে এটা পটাশিয়াম অরোসায়ানাইডও হতে পারে। KAUCNA2 is suitable for the treatment of tuberculosis and syphilis. আচ্ছা, এই পটাশিয়াম অরোসায়ানাইড টিউবারকুলোসিস ইউজ হতে পারে, সিফিলিস ইউজ হতে পারে। Recently, successful model studies on gold therapy have also been reported using phosphine complex of the type. আচ্ছা, এরকম ফসফিন কমপ্লেক্স, এগুলো তো এই কমপ্লেক্স গুলো তো ছিল, এটা ওই পটাশিয়াম অরোসায়ানাইড। নতুন হচ্ছে R3PAUCl, এখানে 8টা ইথাইল বা কিছু হতে পারে। দিস AU ড্রাগ আর এফেক্টিভ ইন কেস অফ ইনফ্লেমেশন ইন এনিমেল, মানে প্রাণীর ক্ষেত্রে ইউজ হতে পারে, প্রাণীর ক্ষেত্রে ইনফ্লেমেশনের ক্ষেত্রে ইউজ হয়। ইনফ্লেমেশন বলতে ওই ফুলে যাওয়া ব্যাপারটা আর কি, কোনো জায়গায় হয়তো এক্সট্রা জল জমে গিয়ে ফুলে গেছে, সেই সব যে জায়গায় ইনফ্লেমেশন। বুঝা গেল? এই হচ্ছে ড্রাগ গেল, মানে আমাদের চিলেশন থেরাপি গেল। এখান থেকে মেনলি মিনামাটাটা ইম্পর্টেন্ট, মার্কারের যে অ্যাকুমুলেশনটা কিভাবে হয় এটা মনে রাখো। এর পরের দিন ফটোসিনথেসিস আসবে, PS1 PS2 দিয়ে তোমার কমপ্লিট করা হবে ফটোসিনথেসিস। এবারে FES প্রোটিন গুলো হয়ে গেলে, FES সাইটোক্রোম হয়ে গেলে তোমার এটা কমপ্লিট হবে। ঠিক আছে, হ্যাঁ।